প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, অর্থাৎ মেঘা ক্লাস 3। আমরা টানা 3টা ক্লাস নিচ্ছি। গত 2টা ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের 2টা ক্লাসের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো আমরা সমাপ্ত করেছি। তো যেহেতু তোমাদের 22 তারিখ পরীক্ষা আর প্রথম পত্রের পর একদিন বন্ধ মাত্র, সেই কারণে আমরা আগেই সেকেন্ড পেপারটা আমরা কমপ্লিট করে রাখছি আর কি। তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। আর তোমাদের যে সকল বন্ধুরা তোমাদের পেইড ব্যাচে যুক্ত আছে এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবে 25 ব্যাচে, তাদেরকে মেনশন করে দাও, দ্রুত মেনশন করে দাও। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। অনেকে সালাম দিচ্ছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমরা 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে ফার্স্ট চ্যাপ্টার, থার্ড আর হচ্ছে ফোর্থ। এই 3টা চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও আর ক্লাসটাকে শেয়ার করে দাও। আর যারা যারা শেয়ার করবে তাদের জন্য তো গিফট থাকছেই। তাদের জন্য হচ্ছে পিডিএফ তো আমরা দিয়ে দেব গ্রুপে এবং পেজে, 2 জায়গায় দিয়ে দেওয়া হবে। তো সবাই দ্রুত জয়েন হয়ে নাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অনেকে শেয়ার দিচ্ছ, ওকে। যারা যারা শেয়ার দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার দেও নাই তারা দ্রুত শেয়ার দিয়ে দাও এবং হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় কি? বিপণনের ধারণা। আমরা এতদিন হচ্ছে কি পড়ছিলাম? উৎপাদন ব্যবস্থাপনা, অর্থাৎ একটা পণ্য কিভাবে উৎপাদন করি, একটা পণ্য উৎপাদনের যত প্রক্রিয়াগুলো আছে এই উৎপাদন সংক্রান্ত ধারণাগুলো আমরা পাইছিলাম। এবার উৎপাদনের পর আমরা কি করব? এটা বিক্রয় করতে হবে, ক্রেতাদের কাছে পৌঁছে দেব। এই পৌঁছানোর জন্য যে যাবতীয় ধারণাগুলো আছে সেগুলোকে বিপণন বলা হয় সাধারণত। এই বিপণন নিয়ে বা মার্কেটিং নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, বিপণন বলতে শুরুতে আমরা কি বুঝি? বিপণন মানে কি? বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যারা কি করে? ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু মানে কি? উপযোগ সৃষ্টি করে। যারা ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, বিনিময়ে নিজেদের প্রয়োজন, অভাব, চাহিদা পূরণ করে থাকে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে থাকে। দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে থাকে। এটা হচ্ছে বিপণনের সংজ্ঞা। তাহলে বিপণন কি করে থাকে? আমাদের যে ভোক্তা আছে বা ক্রেতা আছে, তাদের প্রয়োজন, অভাব, চাহিদা অনুযায়ী ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বা উপযোগ সৃষ্টি করে, বিনিময়ে তাদের নিকট থেকে ভ্যালু অর্জনের জন্য দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এটা হচ্ছে আমাদের নরমাল বিপণনের সংজ্ঞা। তো বিপণনের মূল উদ্দেশ্য কি? আচ্ছা, আমরা সবাই জানি ব্যবসায়ের মূল উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন। বিপণন তো একটা ব্যবসায়ের অংশ। তো বিপণনের মূল উদ্দেশ্য কি? সেটাও মুনাফা অর্জন। কিন্তু এখানে আছে বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো মুনাফা অর্জন করব, সেটা কিভাবে করব? আমরা হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করব। ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে হচ্ছে মুনাফা অর্জন করা বিপণনের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে এই এমসিকিউটা প্রায় অনেক সময় আসে যে বিপণনের মূল উদ্দেশ্য কি। তাহলে বিপণনের মূল উদ্দেশ্য কি?
ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন। এটা হচ্ছে মার্কেটিং ক্লাস, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। হ্যাঁ, আগের ক্লাসের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, আপনারা যারা এখনো পান নাই তাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আর ইসলামে ইতিহাস ক্লাস চাচ্ছেন তাদেরকেও দেওয়া হবে, হচ্ছে হয়তো। আহ, আর এমসিকিউ, একজন বলেন এমসিকিউ ক্লাস। আমরা হচ্ছে আজকে এবং কালকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তারপরের দিন আমরা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ, সিকিউ তারপরের দিন এমসিকিউ, অর্থাৎ 18 তারিখ সিকিউ এবং 19 তারিখ হচ্ছে এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের রুটিন অলরেডি পেয়ে গেছেন, সে অনুযায়ী আমরা ক্লাসগুলো নেব। পিডিএফও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে বিপণনের মূল উদ্দেশ্য কি? বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন। তো বিপণনের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে যে বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং একটি গতিশীল প্রক্রিয়া, একটি বিনিময় প্রক্রিয়া, একটি সামাজিক প্রক্রিয়া, একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তাহলে বিপণন কি? একটি হচ্ছে গতিশীল প্রক্রিয়া। এটাকে গতিশীল প্রক্রিয়া কেন বলা হয়? যেহেতু ভোক্তা বা ক্রেতাদের চাহিদা বা অভাবগুলো দিন দিন পরিবর্তন হয়, যত সময় যায় তাদের সময়ের সাথে সাথে তাদের অভাব, প্রয়োজন, চাহিদাগুলো পরিবর্তন হয়। এই কারণেও মার্কেটিং যারা করে বা বিপণন কর্মকর্তাদের ওই ক্রেতাদের প্রয়োজন পূরণের জন্য তাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এই কারণে এটাকে গতিশীল প্রক্রিয়া বলা হয়। এটা হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিপণন একটি বিনিময় প্রক্রিয়া। এখানে কেন বিনিময় প্রক্রিয়া বলা হয়? বিনিময় মানে কি? কিছু দেওয়ার বিনিময়ে কিছু নেওয়া। অর্থাৎ আপনি যদি একটা বিপণনকারী প্রতিষ্ঠান কোনো পণ্য দেয়, সেই বিনিময়ে অর্থ তাদেরকে দিতে হয়। তো এই যে আদান প্রদান লেনদেনগুলো হচ্ছে, এই কারণে এটাকে একটা বিনিময় প্রক্রিয়া বলা হয়। এটাকে সামাজিক প্রক্রিয়া কেন বলা হয়? সমাজে অবস্থানরত ভোক্তা বা ক্রেতাদের জন্য বিপণনকারী পণ্য উৎপাদন করে এবং পণ্য সরবরাহ করে থাকে, পণ্য বা সেবা। এই কারণে এটাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়, যেহেতু ক্রেতা বা ভোক্তারা সমাজের অংশ। একই সাথে বিপণন কার্যক্রম যখন সম্পাদন করতে যায় তখন কি হয়? ব্যবসায়ের শ্রমিক কর্মী প্রয়োজন হয়, শ্রমিক কর্মীরাও একটা সমাজের অংশ, বেকার সমস্যা দূর হয়, এগুলো সমাজের একটা অংশ। এই কারণে এটাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়। বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কেন বলা হয়? যেহেতু বিপণনের কাজগুলো করতে কি প্রয়োজন হয়? একটা প্ল্যানিং করতে হয়, পরিকল্পনা করতে হয়, তারপর হচ্ছে একটা সংগঠন দরকার হতে হয়, তারপরে হচ্ছে এগুলাকে মেনটেন করার জন্য শ্রমিক কর্মী নিয়োগ দিতে হয়, শ্রমিকদেরকে প্রেরণা দিতে হয়, উৎসাহ দিতে হয়, প্রতিটা কাজের সাথে সমন্বয় করতে হয়, কাজগুলো নিয়ন্ত্রণ করতে হয়। তো এই যে কাজগুলো বললাম, পরিকল্পনা, কর্মী সংস্থান, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলো কিসের অন্তর্ভুক্ত? এগুলো তো হচ্ছে ব্যবস্থাপনার কাজ। তো ব্যবস্থাপনার যে কাজগুলো বিপণনে হচ্ছে, এই কারণে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। এই যে বিপণন একটি গতিশীল, বিনিময়, সামাজিক, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, এগুলো হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে। সুতরাং এগুলো একটু ভালো করে পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা, তো এই যে বিপণন আমরা বলতেছি মার্কেটিং, এই মার্কেটিং এর জনককে, বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার। এটাও তোমাদের এমসিকিউতে আসে, ফিলিপ কটলারকে বিপণনের জনক বলা হয়। এই মার্কেটিং শব্দটি মার্কেটাস শব্দ থেকে এসেছে। মার্কেটাস ল্যাটিন শব্দ, মার্কেটাস থেকে আসছে। ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট, তারপর হচ্ছে মার্কেটিং, বিপণন। তো এই সিকোয়েন্সটা মেনটেন করবা যে মার্কেটাস থেকে মার্কেট, মার্কেট থেকে মার্কেটিং। তো বিপণনকে অর্থনীতির প্রাণ বলা হয়। বিপণনের মূল উদ্দেশ্য তো হচ্ছে কি? মুনাফা অর্জন। কিসের মাধ্যমে? ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন, ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন। তারপরে দেখো বিপণনের বিপণনের যে মৌলিক ধারণা, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। বিপণনের মৌলিক ধারণা, এই যে এই অংশটা থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ এবং সিকিউ দুইটাই আসে, এমসিকিউ এবং সিকিউ। এটা একটু মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে হচ্ছে তোমরা সহজে উত্তর করতে পারবে। আচ্ছা, এর মাঝে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখন একজন জয়েন হয়েছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আচ্ছা দেখো,
তো এই যে বিপণনের মৌলিক ধারণা এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। মৌলিক ধারণা হচ্ছে পাঁচটি। মৌলিক ধারণা কয়টি? পাঁচটি। প্রথমটি হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা, তারপর হচ্ছে বিপণন, অর্পণ, তারপর হচ্ছে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি, বিনিময় সম্পর্ক লেনদেন এবং হচ্ছে বাজার। এই পাঁচটিকে বিপণনের মৌলিক ধারণা বলা হয়, যদিও এক একটার মধ্যে তিনটা করে আছে। তো আমরা যদি প্রথম দেখি প্রয়োজন, অভাব, চাহিদা। প্রয়োজন মানে হচ্ছে মানুষ যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, মানুষ যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, এই বঞ্চনা বোধটাকে বলা হয় প্রয়োজন। তাহলে নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলা হয়। তাহলে প্রয়োজন কি থেকে সৃষ্টি হলো? বঞ্চনা বোধ থেকে, বঞ্চনা বোধ থেকে। তাহলে মানুষ যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে, এই বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলা হয়। তো প্রয়োজনটা কিসে থেকে সৃষ্টি হচ্ছে? বঞ্চনা বোধ থেকে। তো এই বঞ্চনা বোধ বা এই যে প্রয়োজন, এটা হচ্ছে বিপণনকারী তৈরি করতে পারে না। এটা হচ্ছে মানুষের দৈহিক প্রয়োজনে এই প্রয়োজনটা সৃষ্টি হয়। যেমন হচ্ছে আমার এখন ক্ষুধা লাগলো, মনে করো আমার এখন ক্ষুধা লাগলো, এই ক্ষুধাটা হচ্ছে প্রয়োজন। আমি এখন খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছি, এটা হচ্ছে ক্ষুধা, প্রয়োজন। এখন আমি খুব অসুস্থ, এখন আমার কি দরকার? আমার একটা চিকিৎসা দরকার। এই চিকিৎসা থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছি, তখন এটাকে কি বলবে? প্রয়োজন বলা হবে। তারপর হচ্ছে অভাব। তারপরে কি? অভাব। এই প্রয়োজনটা যখন মানুষের ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে। কি দ্বারা? ব্যক্তিত্ব এবং সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে, তখন সেটাকে বলা হয় অভাব। কোনটা? এই প্রয়োজনটা। প্রথম হচ্ছে বঞ্চনা বোধ থেকে প্রয়োজন সৃষ্টি হয়, তারপর প্রয়োজনটা যখন মানুষের ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, তখন সেটাকে অভাব বলা হয়। মনে করো এখন যে আমার ক্ষুধা লাগলো, আমি হচ্ছে ক্ষুধা, আমি কি থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছি? আমি হচ্ছে খাবার থেকে নিজেকে বঞ্চিত মনে করতেছি, তো এটা হলো প্রয়োজন। এখন আসি, আমি বাঙালি হিসেবে এই দুপুরবেলা বা রাতে আমি সাধারণত কি খেতে পছন্দ করি? আমি মূলত ভাত খেতে বা ডাল খেতে বাঙালি হিসাবে তো এগুলো খেতে পছন্দ করে। কিন্তু একজন আমেরিকান তারা কি পছন্দ করে? তারা হচ্ছে ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো সেগুলো খেতে পছন্দ করে। তো এই যে সংস্কৃতি দ্বারা কি হয়ে গেল, আমার হচ্ছে পছন্দটা চেঞ্জ হয়ে গেল, আমার রুচি অনুযায়ী পছন্দটা চেঞ্জ হয়ে গেল। এই যে পরিবর্তন, এটাকে বলা হয় অভাব। এটাকে কি বলা হয়? অভাব। তাহলে প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে অভাব বলা হয়। আচ্ছা, তারপরে আসি চাহিদা। তারপরে আসি কি? চাহিদা। এই চাহিদা কি? চাহিদা হচ্ছে এই যে মানুষের অভাবগুলো যখন, এই মানুষের অভাবগুলো যখন ক্রয় সামর্থ্যের শর্ত পূরণ করে, মানুষের অভাবগুলো যখন ক্রয় সামর্থ্যের শর্ত পূরণ করে, তখন তাকে চাহিদা বলা হয়। মানুষের অভাবগুলো যখন ক্রয় সামর্থ্যের শর্ত পূরণ করে, ক্রয় সামর্থ্যের শর্ত পূরণ করে, তখন তাকে কি বলা হয়? চাহিদা বলা হয়। এখন আসি ক্রয় সামর্থ্যের শর্তগুলো কি কি? ক্রয় সামর্থ্যের শর্ত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। একটি হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা। যেমন আমি এখন খাবার খেতে চাই, আমি হচ্ছে এখন কিছু খেতে চাই, এটা হচ্ছে ইচ্ছাটা থাকতে হবে। তারপর একটা হচ্ছে ক্রয়ের সামর্থ্য। আমি যেটা চাই এটা কিনতে আমার আসলে টাকা আছে কিনা, অর্থ আছে কিনা, ক্রয়ের সামর্থ্য আছে কিনা, এই সামর্থ্যটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় শর্ত। সামর্থ্য। তারপরে হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছা। তাহলে প্রথমটা কি? প্রথম হচ্ছে আমার ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, আমার হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে প্রথমে। তারপরে হচ্ছে ক্রয়ের সামর্থ্য থাকতে হবে, আমার টাকা থাকতে হবে, ক্রয়ের সামর্থ্য। তারপর হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়, আমার টাকা আছে ঠিক আছে, কিন্তু আমি টাকা ব্যয় করতে চাই না, তখন এটা চাহিদা হবে না। তাহলে এই তিনটা চাহিদা বা তিনটা আমাদের যে মূলনীতি আছে, এগুলো যদি ফুলফিল করতে পারি, তখনই এটা কি হবে? চাহিদা হবে। তাহলে অভাব যখন ক্রয় সামর্থ্যের শর্ত পূরণ করে, তখন তাকে চাহিদা বলা হয়। ক্রয় সামর্থ্যের শর্ত হচ্ছে তিনটি। একটা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ক্রয়ের সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে,
তখনই আমি ওই পণ্যটাকে বা এটাকে চাহিদা বলতে পারবো, নয়তো চাহিদা বলতে পারবো না। মনে করো আমি একজন স্টুডেন্ট, আমি এখন একটা বিএমডাব্লিউ গাড়ি কিনতে চাই, তো এটা তো আমার একটা চাওয়া, হ্যাঁ আমি ইচ্ছা আছে এটা কিনবো, তো আমার ক্রয় সামর্থ্য আছে, আমার তো টাকা পয়সা নাই, তো আমার হচ্ছে সামর্থ্য নাই, ইচ্ছা আছে সামর্থ্য নাই, অর্থ ব্যয় করা তো প্রশ্নই আসে না। তাহলে এই শর্তগুলো যদি পূরণ না করে তখন তাকে কি বলা যাবে না, চাহিদা বলা যাবে না। তো এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডমিশন থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটি যেখানে মার্কেটিং আছে, বা ঢাকা ইউনিভার্সিটিতে মেইনলি মার্কেটিং থেকে প্রশ্ন হয়, তো এখানে এই মার্কেটিং থেকে প্রশ্নগুলো হয়, এখান থেকে আসে। অনেক সময় আসছে যে একজন শিল্পপতি বিএমডব্লিউ গাড়ি কিনতে চাচ্ছে, এটা কি এটা কিসের উদাহরণ, তাহলে এটা কি প্রয়োজন, চাহিদা, নাকি অভাবের উদাহরণ? তখন দিবা যে এটা কি চাহিদার উদাহরণ যদি কিনতে চায়। আর যদি মনে করে একজন ভিক্ষুক, সে হচ্ছে মার্সিডিজ গাড়ি কিনতে চায়, এটা কিসের উদাহরণ, এটা কি প্রয়োজন নাকি অভাব নাকি চাহিদা, কিসের? এটা চাহিদা হবে না। এটা কি চাহিদা হবে? হবে না। কেন? তার অর্থ নাই, সামর্থ্য নাই। আচ্ছা, তাহলে প্রয়োজন, অভাব, চাহিদা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই, এখানে হচ্ছে এগুলা ব্যাখ্যা করা আছে, প্রয়োজন, অভাব, চাহিদা। তারপর হচ্ছে বিপণন অর্পণ। বিপণন অর্পণ, বিপণন অর্পণ মূলত কি? বিপণন অর্পণ বলতে আমরা কি বুঝি? অর্পণ মানে হচ্ছে কোনো কিছু ছাড়া বা আরোপ করা। তো বিপণনকারী তার ক্রেতা বা ভোক্তাদের জন্য বাজারে যা কিছু অর্পণ করে বা বাজারে যা কিছু ছাড়ে তাকে বিপণন অর্পণ বলা হয়। তো একজন বিপণনকারী প্রতিষ্ঠান, একটি বিপণনকারী প্রতিষ্ঠান বাজারে আসলে কি ছাড়ে? কি ছাড়ে? ছাড়ে হচ্ছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। এগুলো ছাড়ে বাজারে ক্রেতাদের জন্য, পণ্য ছাড়ে, সেবা ছাড়ে, অভিজ্ঞতা ছাড়ে। পণ্য, সেবা ও অভিজ্ঞতা, তথ্য বা অভিজ্ঞতা। তো পণ্য আসলে কি? আমরা কিন্তু লাস্ট ক্লাসে যখন পণ্যের ক্যাটাগরি পড়েছিলাম সেখানে পণ্য সম্পর্কে আমরা অনেক ধারণা পেয়েছি। তাহলে পণ্য কি? পণ্য হচ্ছে মানুষের প্রয়োজন পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় সবই হচ্ছে পণ্য। মানুষের প্রয়োজন পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় সবই হচ্ছে পণ্য। পণ্য দেখো দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তো এটা কিন্তু এমসিকিউতে প্রায় সময় আসে যে নিচের পণ্য ড্যাশ, পণ্য হচ্ছে যে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেখানে হচ্ছে পণ্য দৃশ্যমান, অদৃশ্যমান, তারপরে হচ্ছে অন্য আরেকটা থাকতে পারে। তখন দেখবা যে সবাই হচ্ছে দৃশ্যমানটা শুধু দাগাও, আরেকটা আছে স্পর্শনীয়। মনে করো দৃশ্যমান, অদৃশ্যমান, স্পর্শনীয়, সবাই শুধু দৃশ্যমান আর স্পর্শনীয় দাগাও, কিন্তু হচ্ছে অদৃশ্যমানটা অনেকে স্কিপ করে যায়। তাহলে পণ্য কিন্তু অদৃশ্যমানও, পণ্য দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় হতে পারে। ওকে, অনেকগুলো আছে পণ্য, সেবা, অভিজ্ঞতা। আচ্ছা, পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, পণ্যকে দেখা যায়, ছোঁয়া যায়, পণ্যের বাহ্যিকতা রয়েছে। এবার আসি সেবা। সেবা বলতে কি বোঝায়? সেবা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করে এমন যে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি। মানুষের প্রয়োজন পূরণ করে এমন যে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলা হয়। যেমন ডাক্তারি সেবা, ওকালতির সেবা, শিক্ষা সেবা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেবা। তো সেবার আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, অস্পর্শনীয়, অদৃশ্যমান। আহ সেবা সংরক্ষণ করা যায় না, সেবার মালিকানাও হস্তান্তর করা যায় না। পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, সেবার মালিকানা হস্তান্তর করা যায় না, যেহেতু দেখা যায় না, ছোঁয়া যায় না, এই কারণে আর কি। তারপরে আসি অভিজ্ঞতা। অভিজ্ঞতা কি? এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ, সিকিউ দুটি আসতে পারে। তো অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয়ের উপর অর্জিত জ্ঞান, কোনো বিষয়ের উপর অর্জিত জ্ঞানকে অভিজ্ঞতা বলা হয়। অভিজ্ঞতা হচ্ছে একটি নির্দিষ্ট কাজের মাধ্যমে অর্জিত জ্ঞান বা দক্ষতাকে অভিজ্ঞতা বলা হয়। যেমন হচ্ছে ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার উপভোগ করার যে অভিজ্ঞতা, তোমরা যারা মেট্রো রেল চড়েছো, মেট্রো রেল চড়ার যে অভিজ্ঞতা, এগুলো হচ্ছে অভিজ্ঞতা আর কি, অভিজ্ঞতার উদাহরণ। আচ্ছা, কোনটা বোঝো নাই? একজন বলছো যে বোঝো নাই, সিদ্দিকুর রহমান। পিডিএফ এখনো দেওয়া হয় নাই, পিডিএফ দেওয়া হবে। তারপরে দেখো ক্রেতা ভ্যালু। তৃতীয় স্টেপ হচ্ছে ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি। ভ্যালুটা কি? ক্রেতা ভ্যালু হচ্ছে তুমি একটি পণ্য থেকে যে পরিমাণ সুবিধা পাচ্ছ, বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হইতেছে, এই দুইয়ের পার্থক্যকে কি বলা হয়? এই দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলা হয়। তার মানে একটি পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং বিনিময়ে
প্রদানকৃত অর্থের পার্থক্যকে কি বলা হয়? ক্রেতা ভ্যালু বলা হয়। তাহলে ক্রেতা ভ্যালুর একটা সুন্দর সূত্র আছে, এটা হচ্ছে সুবিধা ডিভাইডেড বাই খরচ। সুবিধা ডিভাইডেড বাই খরচ, এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে। এই ইকুয়েশনটা মাথায় রাখবা, সুবিধা ডিভাইডেড বাই খরচ। কোন পণ্য থেকে প্রাপ্ত সুবিধা, কোন পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং বিনিময়ে তুমি যে পরিমাণ অর্থ প্রদান করতেছো, এই দুইয়ের পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলা হয়। এবার আসি ক্রেতা সন্তুষ্টি। ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি হচ্ছে পণ্যের কার্যকারিতা, পণ্যটার একটা তুমি পণ্য কিনলা, এই পণ্যের কার্যকারিতা কতটুকু তোমার প্রত্যাশার সাথে মিলছে, এটার সামঞ্জস্যকে বলা হয় ক্রেতা সন্তুষ্টি। একটি পণ্য ক্রয় করার পর পণ্যের কার্যকারিতা কতটুকু ক্রেতার প্রত্যাশাকে পূরণ করলো, তার যে অনুভূতিকে বলা হয় ক্রেতা সন্তুষ্টি। এখন পণ্যের কার্যকারিতা যদি প্রত্যাশার চেয়ে কম হয়, পণ্যের কার্যকারিতা যদি প্রত্যাশার চেয়ে কম হয়, তখন কি হবে? ক্রেতা অসন্তুষ্ট হবে। যেমন মনে করো তুমি একটা মোবাইল কিনছো, তুমি জানো যে এটা 1 বছর স্মুথলি সার্ভিস দিবে, তো তুমি 1 বছরের একটা টার্গেট নিয়ে মোবাইলটা কিনলা, তুমি দেখলা যে 6 মাসে মোবাইলটা নষ্ট হয়ে গেল। যেমন ওই বাজারে পাওয়া যায় না যে 2 মাস 3 মাসের গ্যারান্টি, এমন 6 মাসের গ্যারান্টি, কিন্তু 15 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় যে লাইট গুলো, এলইডি লাইট গুলো। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার প্রত্যাশা কি পূরণ করতে পারছে না। কার্যকারিতা যদি প্রত্যাশার চেয়ে কম হয়, তখন কি হয়? ক্রেতা অসন্তুষ্ট হয়। তো কার্যকারিতা যদি প্রত্যাশার সাথে সমান সমান হয়, যেমন 1 বছরের টার্গেট নিয়ে মোবাইল কিনছো, 1 বছর খুব ভালোভাবে সার্ভিস দিছে, তারপর হচ্ছে সমস্যা দেখা দিছে, তাহলে প্রত্যাশা অনুযায়ী কার্যকারিতা সেম ছিল, তাহলে কি হবে? ক্রেতা সন্তুষ্ট। হ্যাঁ, আমি টার্গেট ছিলাম 1 বছর, 1 বছরে চলছে। তারপর তুমি যদি এই প্রত্যাশার চেয়ে বেশি কার্যকারিতা পাও, যেমন 1 বছরের চেয়ে বেশি সার্ভিস দিল, তখন তুমি কি হও? অতি আনন্দিত হও, উল্লাসিত হও, এবং ক্রেতা বেশি সন্তুষ্ট থাকে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ক্লাস হবে, মার্কেটিং পরীক্ষার পর থেকে ব্যবসা ম্যানেজমেন্টের ক্লাসগুলো হবে। উজ্জ্বল দাস বলছেন পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, তারপর হচ্ছে বিনিময় সম্পর্ক লেনদেন। বিনিময় কি? বিনিময় মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে কোনো কিছু প্রদানকে বলা হয় বিনিময়। কোনো কিছু আদান প্রদানের মাধ্যম। বিনিময় মানে হচ্ছে কোনো পণ্য বা সেবার আদান প্রদানের মাধ্যম। নিজে কোনো কিছু প্রদানের মাধ্যমে কোনো কিছু গ্রহণকে মূলত বিনিময় বলা হয়। এই বিনিময়কে একটি প্রতিশ্রুতি স্তর বলা হয়, প্রতিশ্রুতি স্তর বলা হয়। এই প্রতিশ্রুতিটা যখন সরাসরি সংঘটিত হয়, তখন এটাকে লেনদেন বলা হয়। প্রতিশ্রুতি যদি আহ প্রতিশ্রুতি যদি বাস্তবে সংঘটিত হয়, বা বাস্তবিক কার্যক্রমকে, প্রতিশ্রুতির বাস্তবিক কার্যক্রমকে লেনদেন বলা হয়। তো এটা থেকে কম আসে, তো এটা একটু মাথায় রাখলেই হবে। তারপরে দেখো বাজার, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। বাজার বলতে আমরা কি বুঝি? আসলে অর্থনীতির ভাষায় যে যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, তুমি যদি একটা জায়গা থাকে যেখানে হচ্ছে ক্রেতারা ভোক্তারা একসাথে আসে, বিক্রেতা ক্রেতারা আসে, এবং হচ্ছে অর্থের বিনিময়ে লেনদেন সংঘটিত হয়, এটাকে হলো বাজার বলা হয়, কোনো স্থানকে কেন্দ্র করে। কিন্তু আমরা তো মার্কেটিং করতেছি, মার্কেটিং এ হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, কোনো নির্দিষ্ট তো স্থানকে বোঝায় না। মার্কেটিং এ বাজার বলতে বোঝায় বর্তমান এবং সম্ভাব্য, বা বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। তাহলে বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। সম্ভাব্য ক্রেতা কারা? যারা হচ্ছে ভবিষ্যতের ক্রেতা। আজকে যারা 2 বছরের বাচ্চা, তারা তো কিছুদিন পর স্কুলে যাবে, যখন 5 বছর 6 বছর হবে তখন স্কুলে যাবে। তো আজকের বাচ্চারা, তারা ভবিষ্যতের এই কলম খাতা এগুলা কিনবে, তো ভবিষ্যতে তারা হচ্ছে ক্রেতা। তো বর্তমান যারা স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট, তারা এবং হচ্ছে বাচ্চাদেরকে সমন্বয় করে এই বাজারটা সংগঠিত হয়। বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ হচ্ছে বিপণনের যে মৌলিক ধারণাগুলো, মৌলিক যে বিষয়বস্তু, এগুলো আমরা জানলাম। মৌলিক ধারণা কয়টি? 5টি। কি কি পড়লাম? প্রয়োজন, অভাব, চাহিদা, তারপর হচ্ছে বিপণন, অর্পণের মধ্যে কি কি আছে? পণ্য, সেবা, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টি, তারপরে হচ্ছে বিনিময় সম্পর্ক এবং লেনদেন, তারপরে হচ্ছে আমরা এখন বাজারটা আমরা জানলাম।
আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি কারো অসুবিধা থাকে জানান। আর বুঝতে পারছেন কিনা একটু জানান। আর বুঝতে পারলে একটু জানান। তারপরে দেখেন বিপণন মতবাদ, মতবাদ বিপণনের মতবাদ। তো বিপণনের মতবাদ এটাকে বলা হয় ক্রমবিকাশের স্তর, ক্রমবিকাশও বলা হয়, মতবাদও বলা হয়। এখানে মতবাদ হচ্ছে এখানে অনেক ধরনের আছে। প্রথম হচ্ছে উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, বাজারজাতকরণ মতবাদ, সামাজিক বাজারজাতকরণ মতবাদ, সামগ্রিক বাজারজাতকরণ মতবাদ। তো এখান থেকে আপনাদের সামগ্রিকটা খুব কম আসে, এগুলো সবগুলো একটু মাথায় রাখলেই হয় আর কি। আমরা যদি একটু একটু দেখি, প্রথম হচ্ছে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদে ধারণা করা হয় যখন শিল্প বিপ্লবের যুগটা সংঘটিত হয় 1750 থেকে 1850-এর মধ্যে, যে শিল্প বিপ্লবটা হয়েছিল, এই শিল্প বিপ্লবে ধারণা করা হইতো যে নতুন নতুন কি আসছে, নতুন নতুন যন্ত্রপাতি আসছে। যন্ত্রপাতি আসার পর আমার উৎপাদনটা ব্যাপকভাবে বেড়ে গেছে। আগে যেটা হাত দিয়ে বানাইতো, তখন এটা মেশিন দিয়ে বানানো শুরু হয়েছে, তখন হচ্ছে উৎপাদনের পরিমাণ বেড়ে গেল। তো ওই সময়টাতে ভাবা হইতো আমি যত বেশি পণ্য উৎপাদন করতে পারবো তত বেশি আমার লাভ, যত বেশি পণ্য উৎপাদন করব তত বেশি লাভ। এখানে হচ্ছে এটা কোন ধারণা? এটা হচ্ছে উৎপাদন মতবাদের ধারণা। তো এই যে উৎপাদন মতবাদ, এটা হচ্ছে সর্বপ্রাচীন মতবাদ। এই উৎপাদন মতবাদে চিন্তা করা হয় পণ্যের মূল্য যত কম রাখা হয় এবং বাজারে যদি পণ্য পর্যাপ্ত পরিমাণ থাকে, তবেই ক্রেতারা বেশি বেশি পণ্য ক্রয় করতে পারবে। তাহলে বাজার মূল্য বাজারে সহজলভ্য থাকবে, সহজে কিনতে পারবে এবং দামে সস্তা হবে। এটা হচ্ছে উৎপাদন মতবাদের যে মূল লক্ষ্য থাকে, পণ্য সহজে এবং পর্যাপ্ত থাকবে এবং হচ্ছে দামে সস্তা থাকবে। পণ্য মূল্য অত্যাধিক এবং পণ্য মূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানোর প্রয়োজন হয়, তখন এই মতবাদ কার্যকর। এটা তোমাদের এমসিকিউতে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এডমিশনেও এটা এমসিকিউতে আসে। কি, যখন পণ্য মূল্য অত্যাধিক থাকে, পণ্যের দাম বেশি থাকে, আমরা উৎপাদন মতবাদে কি বুঝি? পণ্যের দাম কম থাকে সবসময়। যদি একটা পণ্যের দাম বেশি হয় এবং উৎপাদনশীলতা বাড়াইতে চায়, তখন এই মতবাদরা ফলো করা হয়, উৎপাদন মতবাদরা ফলো করা হয়। তো এই যে মতবাদ, এটাকে বলা হয় ইকোনমিক্স অফ স্কেল কার্যকর করা হয়। এই মতবাদে ইকোনমিক্স অফ স্কেল কার্যকর করা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই মতবাদ কার্যকর নয়। এটা এমসিকিউতে আসে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন মতবাদ কার্যকর নয়। কোন মতবাদ? উৎপাদন মতবাদ। তারপর সেই পণ্য মতবাদ। তাহলে উৎপাদন মতবাদে কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? উৎপাদনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পণ্য মতবাদে পণ্যকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাকে? পণ্যকে। এখন হচ্ছে পণ্যটা কি থাকবে? একটু ইউনিক থাকবে, নতুন নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকবে, একটা পণ্য থেকে আরেকটা পণ্য সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে, নতুন নতুন বৈশিষ্ট্য থাকবে। এগুলো হচ্ছে পণ্য মতবাদের ধারণা। তাহলে ভোক্তারা সাধারণত ওই সকল পণ্য বেশি পছন্দ করে যেগুলো বৈশিষ্ট্যপূর্ণ এবং উন্নত মানের হয়ে থাকে, সেগুলো হচ্ছে ভোক্তারা বেশি পছন্দ করে। তাহলে এই মতবাদে পণ্যের সর্বোৎকৃষ্ট গুণগত মানসম্পন্ন পণ্যকে ক্রেতারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে পণ্যের ডিজাইন, পণ্যের প্যাকেজিং, রং, আকার আকৃতি এগুলা আকর্ষণীয় করে তোলা হয়, যাতে ক্রেতারাও ওই পণ্যটা ক্রয়ে উৎসাহিত, অনুপ্রাণিত হয় এবং আকর্ষিত হয়। আচ্ছা, একটু জুম করতে হবে না? তারপরে দেখেন বিক্রয় মতবাদ। এই মতবাদে বিক্রয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিক্রয় মতবাদে বিক্রয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন বিক্রয় বাড়ানো, এই মতবাদে চিন্তা করা হয় আমি যত বেশি বিক্রয় করতে পারবো আমার তত বেশি লাভ, আমি যত বেশি বিক্রয় করতে পারবো আমার তত বেশি মুনাফা হবে, লাভ হবে। এই যে বিক্রয় বাড়ানোর জন্য এখন কি করা হয়? বিক্রয় বাড়ানোর জন্য বিক্রয় প্রসারমূলক যে কার্যক্রমগুলো, এগুলো প্রসারমূলক যে কাজগুলো আছে সেগুলো হাতে নেওয়া হয়। এখন প্রসারমূলক কাজগুলো কি? যেমন হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, এই কাজগুলোকে হাতে নেওয়া হয়। একটা প্রশ্ন তোমাদের প্রায় সময় আসে যে অযাচিত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন মতবাদ সবচেয়ে বেশি কার্যকর? এটা হচ্ছে বিক্রয় মতবাদ। এটা তোমাদের সৃজনশীল এমসিকিউতে আসে যে অযাচিত পণ্য, অযাচিত পণ্য কোনগুলো? যেগুলো হচ্ছে মানুষ জানে না, চিনে না, বাজারে আছে, ক্রয়ের কথা চিন্তা করে না, এগুলো হচ্ছে অযাচিত পণ্য। তো এই পণ্যগুলো মানুষকে জানানোর জন্য কি করতে হবে?
জানানোর জন্য হচ্ছে এই বিক্রয় মতবাদরা সবচেয়ে বেশি কাজ করে থাকে। তারপরে আসি বাজারজাতকরণ মতবাদ। বাজারজাতকরণ মতবাদ কি বলে? এখানে এসে এতক্ষণ সব সব কাকে গুরুত্ব দিয়েছে? পণ্য মতবাদে পণ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, উৎপাদন মতবাদে উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে, বিক্রয় মতবাদে বিক্রয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আইসা বাজারজাতকরণ মতবাদ বা বিপণন মতবাদ, এটাকে বিপণন মতবাদও বলা হয়। এই বিপণন মতবাদে আইসা বলা হইল যে না, ক্রেতারা ওই সকল পণ্য বেশি বেশি ক্রয় করবে যে সকল পণ্য তাদের মন মতো হবে, তাদের প্রয়োজনগুলো পূরণ করবে, তাদের অভাবগুলো পূরণ করে থাকবে। তো ওই ওই পণ্যগুলো আমি কিভাবে বানাবো, এইগুলো বানানোর জন্য ক্রেতাদের প্রয়োজন, অভাব, চাহিদাগুলো আগে বুঝতে হবে। ঠিক বাজারজাতকরণ মতবাদে এই জিনিসটাকে নিয়ে আসছে যে ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা, অভাব অনুযায়ী পণ্য উৎপাদন করা হয় এই বাজারজাতকরণ মতবাদে। বলছে যে বাজারজাতকরণ মতবাদ অনুসারে উৎপাদকগণ পণ্য তৈরির পূর্বে ভোক্তার প্রয়োজনীয় চাহিদা নিরূপণ করে এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করে থাকে। তো এখানে মনে করা হয় ভোক্তাই রাজা। এখানে কি মনে করা হয়? ভোক্তাই রাজা। এটা এমসিকিউতে আসে। কোন মতবাদে ভোক্তাই রাজা ধারণাটি প্রবর্তন করা হয় বা মনে করা হয়? তাহলে কোন মতবাদে ভোক্তাই রাজা এটা মনে করা হয়? হচ্ছে বাজারজাতকরণ মতবাদে। কেন? এখানে এসে ভোক্তার রুচি, পছন্দ, চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ভোক্তাকে গুরুত্ব দেওয়া হয়। ভোক্তাকে কেন্দ্র রেখা আমার পণ্য, মূল্য, স্থান, প্রসার সবগুলো কাজ সম্পাদন করা হয়। এই কারণে এখানে বলা হয় ভোক্তাই রাজা। তারপরে আসি সামাজিক বাজারজাতকরণ মতবাদ। সামাজিক বাজারজাতকরণ মতবাদ। তো সামাজিক বাজারজাত, একটু আগে জানলাম যে বাজারজাতকরণ মতবাদ, এখানে হচ্ছে সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সামাজিক বাজারজাতকরণ মতবাদে আইসা সমাজের পাশাপাশি ওই কোম্পানিটা যে সমাজে অবস্থান করতেছে, ভোক্তার পাশাপাশি কোম্পানিটা যে সমাজে অবস্থান করতেছে সেই সমাজকে গুরুত্ব দিচ্ছে। তো এখানে হচ্ছে মুনাফা অর্জন করে। তাহলে একটু আগে দেখলাম যে কাকে গুরুত্ব দিচ্ছে? ভোক্তাকে। ভোক্তার রুচি, পছন্দ, চাহিদাকে গুরুত্ব দিচ্ছে। ভোক্তার পাশাপাশি সে মুনাফা অর্জন করবেই, সাথে সমাজের সামাজিক কাজেও অংশগ্রহণ করবে। তাহলে ক্রেতাদের প্রয়োজন, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের পাশাপাশি সমাজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে হচ্ছে অবদান রাখাই হচ্ছে সামাজিক বিপণনের মূল উদ্দেশ্য বা সামাজিক বাজারজাতকরণের মূল উদ্দেশ্য। তাহলে ভোক্তা সন্তুষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিতকরণ এবং সমাজের কল্যাণ সর্বাধিকীকরণ হচ্ছে সামাজিক বাজারজাতকরণের মূল উদ্দেশ্য। তাহলে এখানে হচ্ছে তিনটি বৈশিষ্ট্য। একটা হচ্ছে ভোক্তাকে গুরুত্ব দেওয়া হয়, ব্যবসায় মুনাফা অর্জন করে, আর একটা হচ্ছে সমাজের সামাজিক কাজে অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন কিনা একটু জানান তো। বুঝতে পারছেন কিনা একটু জানান। তারপরে দেখেন সামগ্রিক বাজারজাতকরণ মতবাদ। আচ্ছা, সামগ্রিক বাজারজাতকরণ মতবাদে যাওয়ার আগে আরেকটা বাজারজাতকরণ আছে, সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং বলা হয়। সেটাকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একটু আগে কি বললাম? সামাজিক বাজারজাতকরণ মতবাদ, সামাজিক বাজারজাতকরণ। এখন হচ্ছে সোশ্যাল মার্কেটিং বলা হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সামাজিক যোগাযোগ যোগাযোগ বাজারজাতকরণ বিপণন মতবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন মতবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন মতবাদ। এগুলা কি কি? এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে এগুলা ব্যবহার করে যখন বিপণন কার্যক্রমগুলো সম্পাদন করা হয় তখন এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন মতবাদ অথবা মোবাইল মার্কেটিংও বলা হয়। এটাকে মোবাইল মার্কেটিং বলা হয়, মোবাইল মার্কেটিং মতবাদ, মোবাইল মার্কেটিং মতবাদও বলা হয়। তাহলে কোনটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন মতবাদ অথবা সোশ্যাল
সোশ্যাল মিডিয়া মতবাদও বলা হয় এটাকে, আবার হচ্ছে মোবাইল মার্কেটিং মতবাদও বলা হয়। তো এটা থেকে তোমাদের প্রায় সময় প্রশ্ন আসবে যখন দেখবা যে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যেমন ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, তারপর হচ্ছে ইউটিউব, টিকটক, এই জিনিসগুলো যদি ব্যবহার করে কোনো বিক্রয় কাজ সম্পাদন করে, তখন সেটাকে বলা হয় মোবাইল মার্কেটিং। তোমরা বর্তমান যে পণ্য বিক্রয় করে অথবা ক্রয় করো, অনলাইন থেকে অর্ডার দিয়ে দাও, এটা হচ্ছে মোবাইল মার্কেটিং এর অন্তর্ভুক্ত, মোবাইল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার হচ্ছে সামগ্রিক বাজারজাতকরণ মতবাদে কি করা হয়। এখানে হচ্ছে এতক্ষণ যা কিছু দেখছি সব হচ্ছে একসাথে মিক্স করে এটা মেনটেন করা হয়। এখানে হচ্ছে অভ্যন্তরীণ বাজারজাতকরণ থাকে, কর্তৃত্বমূলক বাজারজাতকরণ থাকে, সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ, সমন্বিত বাজারজাতকরণ, সবগুলো থাকে। এখন আসি, তাহলে আমরা এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো শিখলাম। এই অধ্যায় হচ্ছে পুরোটা তো পড়বই, সবচেয়ে বেশি গুরুত্ব দিব বাজারজাতকরণের যে মৌলিক ধারণাগুলো আছে, বাজারজাতকরণের মৌলিক ধারণাগুলো আমরা বেশি গুরুত্ব দিব। তারপর হচ্ছে মতবাদ বা ক্রমবিকাশ বা মতবাদ, এগুলো আমরা গুরুত্ব দিব। মৌলিক ধারণা এবং ক্রমবিকাশের যে স্তরগুলো আছে এই স্তরগুলো গুরুত্ব দিব। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। তো আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি, এখানে বলছে যে প্রথমে কোন সময়কালকে বিক্রয়যোগ বলা হয়, আচ্ছা এটা হচ্ছে 1930 থেকে 1950, এই সময়টাকে বিক্রয়যোগ হিসেবে ধারণা করা হয়। বিক্রয়যোগ 1930 থেকে 1950, এই সময়টাকে 1930 থেকে 1950 এটাকে বিক্রয়যোগ হিসেবে ধারণা করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলছে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। এই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। যে বলছে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। আচ্ছা, বিপণনকে গতিশীল প্রক্রিয়া কেন বলা হয়? তো আমরা এটার উত্তর কিভাবে করব? আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা বিপণনের সংজ্ঞা দেব যে মার্কেটিং কাকে বলে, মার্কেটিং কি, এই বিপণনের সংজ্ঞা দেব প্রথমে। তারপরে হচ্ছে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া কেন বলা হয়? যেহেতু মানুষের বা ভোক্তাদের প্রয়োজন অভাবগুলো পরিবর্তনশীল এবং আচ্ছা, অনেকে কমেন্ট করতেছেন। ওকে, তারপরে দেখেন এটা হচ্ছে একটি গতিশীল প্রক্রিয়া কেন বলা হয়? যেহেতু মানুষের প্রয়োজন অভাবগুলো সময়ের ব্যবধানে কি হয়, পরিবর্তন হয়। এই কারণে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ওই ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদাগুলোকে পূরণ করার জন্য নতুন নতুন বিপণন কৌশলগুলো মেনটেন করতে হয়। এই কারণে এটাকে গতিশীল প্রক্রিয়া বলা হয়। একটু গুছিয়ে লিখলে, দুইটি স্টেপে লিখবেন, ইনশাল্লাহ 2-2 পাবেন। তারপর 3 নাম্বার স্টেপে বলছে যে উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? জনাব রায়হানের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্গত? তাহলে জনাব রায়হান কি করতেছে? বলছে জনাব রায়হান হ্যান্ড পেইন্টের উপর প্রশিক্ষণ নেন। তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সুতি কাপড়ের শাড়ি, 3 পিস তৈরি করেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তৈরিকৃত পণ্যের প্রসারমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোথায় চালিয়ে যাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পণ্যের প্রসারমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার যে কাজটা, এটাকে কোন ক্রমবিকাশের কোন স্তরে পড়ে? ক্রমবিকাশের কোন স্তরে তার কাজটা পড়ে? আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নের উত্তর করেন। আচ্ছা, এই যে ক্রমবিকাশের যে সালগুলো, এগুলো এক এক বইয়ে এক এক রকমের দেওয়া আছে, তো কেউ কনফিউজড হবেন না। আপনারা যেটা পড়ছেন এটাই মাথায় রাখবেন, কেউ কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। ক্রমবিকাশের যে যুগগুলো, এগুলো তো 1 বছরের মধ্যে সংগঠিত হয় নাই যে অমুক সালে হয়েছে এটা। তো এটা হচ্ছে নির্দিষ্ট মানে সালে থাকে। তো 20 থেকে যারা 1920 থেকে 1950 দিচ্ছেন তারাটাও হবে, যারা 30 থেকে 50 দিচ্ছেন তারাটাও হবে। এক এক বইয়ে এক একটা দিচ্ছে। তো একজন দিয়েছেন সামাজিক বিপণন যোগ, একজনই দিয়েছেন মোবাইল মার্কেটিং যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন যোগ দিয়েছেন।
আচ্ছা, আমাদের দুইটা, একটা হচ্ছে বিপণন, সামাজিক বিপণন যোগ, আর একটা হচ্ছে মোবাইল মার্কেটিং যোগ। তো এখন কোনটা হবে? আমরা সামাজিক বিপণন যোগ যখন দেখবো, তখন হচ্ছে দেখবো সমাজকে গুরুত্ব দিচ্ছে কিনা, যেমন সমাজের জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতেছে কিনা, যেমন সমাজকে যাতে প্রাধান্য দিয়ে বলবে যে মাটির হাড়ি ব্যবহার করতেছে, মাটির কলসি, মাটির মগ, জগ এগুলো ব্যবহার করতেছে, তখন দেখবেন যে সমাজকে গুরুত্ব দিচ্ছে, তখন এটা সামাজিক যোগাযোগ, সামাজিক বিপণন যুগ হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিপণন যুগ বা মোবাইল মার্কেটিং কখন হবে? যখন দেখবেন যে আপনি সামাজিক মাধ্যমগুলো, যেমন আমরা ফেসবুক চিনি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, টিকটক ব্যবহার করে অনেকে পণ্য সেল করতেছে, তো এগুলো হচ্ছে মোবাইল মার্কেটিং যুগের অন্তর্গত। তাহলে এখানে কি করতেছে উনি? সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার প্রসারমূলক কার্যক্রমটা সম্পাদন করতেছে। বলছে উদ্দীপকের জনাব রায়হান ও মিসেস ফারহানার কার্যক্রম ধরন উল্লেখপূর্বক তুলনামূলক বিশ্লেষণ করুন। তাহলে জনাব রায়হানের কাজটা তো দেখলাম, সে হচ্ছে কি কাজ করতেছে? সে হচ্ছে প্রসারমূলক কাজটা সম্পাদন করতেছে, সে হচ্ছে প্রসারমূলক কাজ করতেছে, প্রসারমূলক। আর জনাব মিসেস ফারহানা কি কাজ করতেছে? আমরা যদি বাকি অংশটা পড়ি, পরবর্তীতে মিসেস ফারহানাকে তার কর্মচারী হিসেবে নিয়োগ দিয়ে শোরুম খোলেন। মিসেস ফারহানা ক্রেতাদের সাথে ভালো আচরণ করেন, পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে ক্রয়ে আগ্রহী করে তোলেন এবং সর্বশেষে তাদের নিকট থেকে মালিকানা হস্তান্তর করেন। কি করে? মালিকানা হস্তান্তর করে। তাহলে এটা কোন কাজ? এটা হচ্ছে কোন কাজ দিচ্ছ তোমরা দেখি? হ্যাঁ, যারা হচ্ছে কি দিচ্ছ? বিক্রয়। তাহলে এটা কি কাজ? বিক্রয়ের অন্তর্গত। তাহলে এটা হচ্ছে বিক্রয়মূলক, বিক্রয় কাজটা সম্পাদন করতেছে। বিক্রয় যেহেতু পণ্যের মালিকানা হস্তান্তর করতেছে, অর্থের বিনিময়ে মালিকানা হস্তান্তরকে বিক্রয় বলা হয়, অর্থের বিনিময়ে মালিকানা হস্তান্তরকে বিক্রয় কার্যক্রম বলা হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর প্রথমে দিবা যে কে কোন কাজটা করছে প্রথমে, দ্বিতীয় অংশে দিবা হচ্ছে প্রসারমূলক কাজগুলো কি কি আর বিক্রয় কাজ কি, এই দুইটা ব্যাখ্যা দিবা। তারপরে স্টেপে দুইজনের কাজগুলোকে নিয়ে আসবা। চতুর্থ স্টেপে হচ্ছে তুলনামূলক আলোচনা করবা, যে তাদের কাজটা কিভাবে ব্যবসায় সাফল্য এনে দিচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করবা। এভাবে করলে তোমরা 4-এ 4 ইনশাল্লাহ পাবা। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কিনা একটু জানাও। তাহলে এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকলে জানাও, আর বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট আলোচনায় যাই। তৃতীয় অধ্যায়, তৃতীয় হচ্ছে বিপণনের কার্যাবলী। বিপণনের কার্যাবলী। এতক্ষণ তো বিপণনের ক্রমবিকাশ দেখলাম, বিপণনের যে মৌলিক যে ধারণাগুলো সেগুলো আমরা জানলাম, বিপণন সম্পর্কে জানলাম। এখন আসি বিপণনকারী প্রতিষ্ঠান কি কি কাজ করে থাকে। বিপণনকারী যে যে সকল কাজ করে থাকে তাকে একত্রে বিপণনের কার্যাবলী বলা হয়ে থাকে। তো বিপণনকারী প্রতিষ্ঠান কি কি কাজ করে? দেখো, 3 ধরনের কাজ করে। বিপণনকারী প্রতিষ্ঠান 3 ধরনের কার্য সম্পাদন করে থাকে। বিপণনকারী প্রতিষ্ঠান 3 ধরনের কার্য সম্পাদন করে থাকে। তাহলে কি কি? প্রথম হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী। প্রথমটা হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী, সহায়ক কার্যাবলী। বিনিময় সংক্রান্ত, বন্টন সংক্রান্ত এবং সহায়ক কার্যাবলী। এটা বুঝলে আপনাদের পুরো অধ্যায় হচ্ছে আর কোথাও বুঝতে হবে না, এটাই এনাফ। এই অংশটা বুঝলেই হবে। প্রথম দেখেন বিনিময় সংক্রান্ত কার্যাবলী। বিনিময় মানে কি? আদান প্রদান। তো আদান প্রদান আমরা কিসের পাই? ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে। তাহলে ক্রয় বলতে আমরা কি বুঝি? অর্থের বিনিময়ে কোনো পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলা হয়। অর্থের বিনিময়ে কোনো কিছুর মালিকানা গ্রহণ। মালিকানা কি করবা? মালিকানা গ্রহণ। মালিকানা গ্রহণকে কি বলা হয়? ক্রয়।
তো আমরা যদি উদ্দীপকে দেখি মালিকানা গ্রহণ করছে, তখন এটা কি ক্রয়ের অন্তর্ভুক্ত। এই কাজগুলো সিকিউ তে আসবে, সৃজনশীল এবং এমসিকিউ দুটাতেই আসে, এমসিকিউ এবং সৃজনশীল দুটাতে আসে। তাহলে তারপরে আসি বিক্রয়। বিক্রয় কি? আচ্ছা, ক্রয়ের মাধ্যমে কি করি? মালিকানা গ্রহণ করি। আর বিক্রয়ের মাধ্যমে মালিকানা হচ্ছে হস্তান্তর করি। হস্তান্তর, হস্তান্তর, মালিকানা হচ্ছে হস্তান্তর করি। ক্রয়ের মাধ্যমে মালিকানা গ্রহণ করি আর বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করে। তাহলে যেই কাজের মাধ্যমে কোনো পণ্য বা সেবার বা কোনো পণ্যের মালিকানা হস্তান্তর করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিক্রয়। ওকে, তারপরে দেখেন দ্বিতীয় হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী। বন্টন সংক্রান্ত কার্যাবলী হচ্ছে তিনটা: পরিবহন, গুদামজাতকরণ, মরগীকরণ। পরিবহন, গুদামজাতকরণ, মরগীকরণ। আপনাদের প্রশ্নে এটা এমসিকিউ প্রতি বছর আসে যে নিচের কোনটি বন্টন সংক্রান্ত কার্যাবলী নয়? কি আসে? বন্টন সংক্রান্ত কার্যাবলী নয় কোনটি? তখন আপনারা দেখবেন পরিবহন, গুদামজাতকরণ, মরগীকরণ এই তিনটা ছাড়া বাকি যেটা থাকবে ওইটাই হচ্ছে বন্টন সংক্রান্ত কার্যাবলী নয়। তো এই তিনটে একটু মাথায় রাখতে হবে: পরিবহন, গুদামজাতকরণ, মরগীকরণ। এখন আসি পরিবহন কি। আমরা কিন্তু লাস্ট ক্লাসে উপযোগ পড়ছিলাম, উপযোগ পড়ছিলাম না? মনে আছে কিনা তোমাদের? তো এই উপযোগে আমরা অনেক ধরনের স্থানগত, কালগত, সত্যগত, রূপগত অনেক ধরনের উপযোগ পড়ছিলাম। তো এই উপযোগ গুলো সৃষ্টি হয় এই কাজের মাধ্যমে। এই কাজগুলোই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো পরিবহন, পরিবহন মানে কি? পরিবহন মানে হচ্ছে যে কাজের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে পৌঁছে দেওয়া হয়। যে কাজের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে পৌঁছে দেওয়া হয় সেটাকে বলা হয় পরিবহন। যে কাজের মাধ্যমে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে সরবরাহ করা হয় বা পৌঁছে দেওয়া হয় তাকে কি বলা হয়? পরিবহন। তারপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ কাকে বলে? আচ্ছা, পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে হচ্ছে স্থানগত উপযোগ, স্থানগত স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপর সেই গুদামজাতকরণ। গুদামজাতকরণ কি? এক সময় উৎপাদিত পণ্যটা যে মাধ্যমে অন্য সময়ে সংরক্ষণ করে রাখা হয়। এক সময় উৎপাদিত পণ্যের চাহিদা সারা বছর সরবরাহের জন্য যে মাধ্যমে সংরক্ষণ করা হয় ওই মাধ্যমটাকে গুদামজাতকরণ বলা হয়। যেখানে সংরক্ষণ করা হয়, এটা হচ্ছে সংরক্ষণ প্রক্রিয়াটাকে কি বলা হয়? গুদামজাতকরণ বলা হয়। এই গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। সময়গত উপযোগ সৃষ্টি হয়। তো গুদামজাতকরণ আবার অনেক ধরনের হতে পারে, যেমন হচ্ছে পাবলিক গুদামজাতকরণ। পাবলিক পাবলিক কি হয়? সেখানে হচ্ছে সবাই হচ্ছে সাধারণ মানুষরা রাখতে পারে। আর প্রাইভেট গুদামজাতকরণ কি হয়? প্রাইভেট গুদামজাতকরণ হচ্ছে গুদামজাতকরণ তিন প্রকার: পাবলিক, প্রাইভেট আর বন্ডেড। প্রাইভেটে হচ্ছে ব্যক্তিরা নিজেদের জন্য গুদামজাতকরণ করে, নিজেদের জন্য ওয়্যার হাউস বলো, তাদের জন্য যে গুদামজাতকরণ সেটা করে থাকে ব্যক্তিগত উদ্যোগে। আর যেটা পাবলিক সেটা হচ্ছে সরকার করে দেয়, সবাই রাখতে পারে, বিনিময়ে টাকা দিতে হয়। একটা হচ্ছে বন্ডেড গুদামজাতকরণ। বন্ডেডটা কি? সেটা হচ্ছে আমদানি কারক প্রতিষ্ঠানগুলো যখন বিদেশ থেকে পণ্য আমদানি করে তখন শুল্ক আদায় হওয়া পর্যন্ত যে গুদামে সংরক্ষণ করে রাখা হয় এটাকে বলা হয় বন্ডেড গুদামজাতকরণ। বন্ডেড গুদামজাতকরণ কেন রাখা হয়? শুল্ক আদায়ের জন্য। শুল্ক আদায় না হওয়া পর্যন্ত যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেটাকে বলা হয় বন্ডেড গুদামজাতকরণ। তারপরে আসি মোড়কীকরণ। মোড়ক মানে কি? মোড়কীকরণ বলতে কি বুঝি? মোড়ক মানে হচ্ছে প্যাকেট, যে পণ্যের যে প্যাকেটটা। তো এটা দুই কারণে করা হয়। কি কারণে করা হয়? পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, আর হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা এবং পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয় সেটাকে মোড়কীকরণ বলা হয়। তাহলে মোড়কীকরণের সংজ্ঞা কি? মোড়কীকরণ মানে হচ্ছে পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যের বাহিরে যে আবরণটা দেওয়া হয় সেটাকে বলা হয় মোড়কীকরণ। সেটাকে কি বলা হয়? মোড়কীকরণ বলা হয়। তারপরে আসি সহায়ক কার্যাবলী। তাহলে বন্টন সংক্রান্ত কার্যাবলী হচ্ছে তিনটা, তারপরে হচ্ছে বিনিময় কার্যাবলী হচ্ছে দুইটা। এখন আসি সহায়ক কার্যাবলী। সহায়ক কার্যাবলীর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর সেবা প্রদান। এগুলো সব হচ্ছে আমাদের সহায়ক অন্যান্য কার্যাবলী। তো অর্থ সংস্থান মানে হচ্ছে টাকা কিভাবে সংগ্রহ করে? ব্যাংক থেকে। ব্যাংক এটা হচ্ছে অর্থ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? ঝুঁকি গ্রহণটা
কিভাবে রোধ হয়? এটা হচ্ছে বিমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর হয়ে থাকে। এবার আসি মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের আসবে। তাহলে এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে যে যে বিষয়গুলো, পরিবহন হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি, ক্রয় বিক্রয় তো আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে হচ্ছে এই তিনটা মাস্ট, এগুলো থেকে আসবেই, যে পরিবহন, গুদামজাতকরণ, আর একটা হচ্ছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। এটাকে আবার বলা হয় প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। কি বলা হয়? প্রমিতকরণ। একটা নাম হচ্ছে, এটা হলো দুইটা, একটা হচ্ছে পর্যায়িতকরণ। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। এখন আসি প্রমিতকরণ কোনটা। এখানে যে বলছে মান নির্ধারণ কি বলছে? মান নির্ধারণ হচ্ছে পণ্যের আকার, আকৃতি, ওজন, গুণাগুণ। কি বললাম? পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য, পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পণ্য যখন মান নির্ধারণ করে, কি নির্ধারণ করে? যখন মানটা নির্ধারণ করে, সেটাকে বলা হয় প্রমিতকরণ। তারপরে আছে এই পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, প্রমিতকরণ যে মানটা নির্ধারণ করছে, এই পূর্ব নির্ধারিত মান অনুযায়ী যখন পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করবে, তখন তাকে কি বলা হবে? পর্যায়িতকরণ মানে হচ্ছে ভাগ করা। বিভিন্ন শ্রেণীতে ভাগ করবে, তখন তাকে পর্যায়িতকরণ বলা হয়। তাহলে প্রমিতকরণ কি? প্রমিতকরণ হচ্ছে পণ্যের গুণাগুণ, আকার, রং, বৈশিষ্ট্য ইত্যাদি অনুযায়ী পণ্যের মানটা নির্ধারণ করে। পণ্যের মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলা হয়। আর ওই মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে শ্রেণীবদ্ধকরণ অথবা পর্যায়িতকরণ বলা হয়। তাহলে প্রশ্ন এমসিকিউতে আসে যে নিচের কোনটি মান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে? কি সংক্রান্ত? মান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। তাহলে মান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে কে? প্রমিতকরণের মাধ্যমে মানগত উপযোগ সৃষ্টি হয়। কি? মানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে বুঝতে পারছো কিনা বলো তো একটু? হ্যাঁ, ওকে। তো এই অধ্যায় আমাদের শেষ। তো এই অধ্যায়, এই জিনিসগুলো মাথায় রাখলে তোমরা 100% কমন পাবা। আর এখানে তো আমি যে লেকচার শিটটা দিয়ে দেওয়া হবে, এখানে হচ্ছে বিভিন্ন অনেক তথ্য দেওয়া আছে, এগুলো একটু পড়লে তোমাদের ইনশাল্লাহ সব তোমরা অ্যান্সার করতে পারবে। তো আসো এখন যদি একটু প্র্যাকটিস দেখি, প্র্যাকটিস 2 নাম্বারটা দেখো। বলছে যে বিপণন কি? তাহলে আমরা বিপণন কি প্রথম অধ্যায় শিখছি, বিপণনের সংজ্ঞা দিবা। দ্বিতীয় বলছে গুদামজাতকরণ ঝুঁকি হ্রাস করে। গুদামজাতকরণ ঝুঁকি হ্রাস করে, সময়গত উপযোগ সৃষ্টি করে। তো গুদামজাতকরণের সংজ্ঞা দিবা, যে গুদামজাতকরণ কি, এটা কিভাবে ঝুঁকি হ্রাস করে। তারপর 3 নাম্বার স্টেপটা দেখো। বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ জনাব হারুন বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? তো আমরা যদি দৃশ্যকল্প 1টা দেখি, বলছে যে দৃশ্যকল্প 1-এ জনাব হারুন রাজশাহীর একজন আম চাষী। তিনি আমের ফলন বেশি হওয়ায় রাজশাহী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহ করে থাকেন। ফলে নির্দিষ্ট অঞ্চলের আম উৎপাদন হলেও সারা দেশের মানুষ তা ভোগ করতে পারছে। তো এই যে কাজটা, এটাকে আমরা কি বলি? এই কাজটাকে আমরা কি বলে থাকি? তাহলে কি বলে থাকি একটু কমেন্ট করো দ্রুত। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা কি কাজ করি? এটা হচ্ছে, হ্যাঁ, এমসিকিউ ক্লাস হবে। আমরা রুটিন দিয়ে দিচ্ছি, রুটিন অনুযায়ী সব ক্লাস হবে। তাহলে দেখেন কোন কাজ করে, এটা হচ্ছে পরিবহনের কাজটি সম্পাদন করেছে। তাহলে কি হবে? পরিবহন। তাহলে প্রথমে দেখবো কোন কাজটি সম্পাদন করে। ফার্স্ট স্টেপে পরিবহন শুধু লিখবো, আমাদের কাহিনী শেষ। দ্বিতীয় অংশে পরিবহন বলতে আমরা কি বুঝি, এটা লিখবো। তৃতীয় স্টেপে গিয়ে আমরা কি লিখবো, যে এই কাজটা উদ্দীপকটা নিয়ে আসবে এবং এটাতে পরিবহন, সেই জিনিসটা আমরা বোঝাবো। তারপর দেখেন ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 2-এ জনাব রাশেদ কি ক্রেতা সন্তুষ্ট অর্জন করতে সক্ষম? সম্পাদিত বিপণন কার্যাবলীর ধরন উল্লেখ পূর্বক তোমার মতামত দাও। কার্যাবলীর ধরনটা আগে উল্লেখ করবেন, তারপর হচ্ছে বিশ্লেষণ করবেন। আচ্ছা, তিনি কি কাজ করেন আমরা যদি দেখি, জনাব রাশেদ একজন আলু চাষী। ছোট বড় এবং মাঝারি সব সাইজের আলু একসাথে থাকলে
বিক্রয় অসুবিধা হয়, তাই তিনি উৎপাদনকৃত আলু ছোট, মাঝারি, বড় সাইজে আলাদা করেন। কি কি? ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজে আলাদা করেন। এতে করে বিক্রয়ের কার্যক্রম সহজ হয়। তো এই যে কাজটা, এটা কাজটা কি কাজ এবং এই কাজটা কি ক্রেতা সন্তুষ্ট অর্জন করতে সক্ষম, সেই জিনিসটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এই কাজটা কি বলতো? তাহলে এই কাজটা কি হবে? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ। পর্যায়িতকরণের আরেক নাম কি? শ্রেণীবদ্ধকরণ। তাহলে এই কাজটা হচ্ছে পর্যায়িতকরণের অন্তর্গত। তাহলে এই কাজটা হচ্ছে কি? পর্যায়িতকরণ। কারণ কি? এটা হচ্ছে ছোট, বড়, মাঝারি সাইজ অনুযায়ী আলুগুলোকে আলাদা আলাদা করতেছে। যদি বলে মান নির্ধারণ করে তখন হচ্ছে প্রমিতকরণ। যদি আলাদা আলাদা করে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে, তখন এটা হচ্ছে পর্যায়িতকরণ। প্রথমে লিখবো, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রেতাদের সন্তুষ্ট অর্জনে সক্ষম। তো এর স্টেপ বাই স্টেপে লিখবো। তখন প্রথমে লিখবো পর্যায়িতকরণ, দ্বিতীয় হচ্ছে পর্যায়িতকরণের সংজ্ঞা দেবো, তৃতীয় স্টেপে হচ্ছে উদ্দীপকটা নিয়ে আসবো, চতুর্থ স্টেপে হচ্ছে আমরা বুঝাবো যে পর্যায়িতকরণের মাধ্যমে কিভাবে ক্রেতা সন্তুষ্ট হয়। ক্রেতারা হচ্ছে যারা ছোট সাইজের আলু নিতে চায় তারা হচ্ছে ছোট সাইজ নিবে, যারা হচ্ছে বড় সাইজ বেশি পছন্দ করে তারা হচ্ছে বড় সাইজ গুলো নিবে। তো এতে করে ক্রেতারাও সন্তুষ্ট হবে, বিক্রয়ের পরিমাণও বৃদ্ধি পাবে এবং প্রতিটার জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করতে পারবে। তারপরে দেখি, তাহলে বুঝতে পারছো? তারপরে অধ্যায় যদি আমরা যাই, চতুর্থ অধ্যায়। তোমরা যারা ক্লাস করতেছো, আর এটা লাস্ট অধ্যায় আজকের ক্লাসে, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ দেব। আচ্ছা, গটা কি বলছে? গটা বলছে হচ্ছে তিনি কোন কাজটা করেন। তিনি হচ্ছে রাজশাহীতে উৎপাদিত আমটা সারা দেশে ছড়িয়ে দেন, সারা দেশে ক্রেতাদের মাঝে বিক্রয় করেন। তাহলে এক জায়গার আম যদি অন্য জায়গায় যায়, এক জায়গার পণ্য যদি অন্য জায়গায় যায়, তখন এটাকে কি বলা হয়? স্থানগত উপযোগ। আর স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয়? পরিবহনের মাধ্যমে। এক জায়গার আমটা অন্য জায়গায় কিভাবে গেল? উড়ে উড়ে না, এটা তো কেউ নিয়ে গেছে, গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হোক, কুরিয়ারে পাঠানো হোক। তো এই যে পাঠাচ্ছে এক জায়গায় জিনিস যদি অন্য জায়গায় যায়, সেটা হয় হচ্ছে পরিবহনের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। তাহলে কি কাজটা করতেছে? পরিবহন সংক্রান্ত কাজটা সম্পাদন করতেছে। ওকে, তৃতীয় অধ্যায় আর কিছু লাগবে না, তৃতীয় অধ্যায় এতটুকুই হবে। এমসিকিউ কালকে পড়াবান। এমসিকিউ হচ্ছে তোমরা 19 তারিখ এমসিকিউ পড়াবো। 18 তারিখ হচ্ছে সিকিউ, 19 তারিখ হচ্ছে এমসিকিউ। 18 তারিখ সিকিউ, 19 তারিখ এমসিকিউ। 18 তারিখ সিকিউ, 19 তারিখ হচ্ছে এমসিকিউ। ঠিক আছে? ওকে। তারপর দেখো, বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ। বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ। প্রথমে হচ্ছে বাজার বিভক্তিকরণ। আগে আসি, বাজার বলতে আমরা কি বুঝি? আমরা একটু আগে বাজার বলতে একটু ধারণা পাইছিলাম যে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার, হ্যাঁ, বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। এখন আসি, বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি? বিভক্তিকরণ, বিভক্তিকরণ মানে হচ্ছে ভাগ করা। কোনো কিছুকে ভাগ করাকে বলা হয় বিভক্তিকরণ। এখন বাজার বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি? একটি সমজাতীয় পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি বাজারকে যখন বিভিন্ন অংশে ভাগ করবে তখন তাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। তাহলে কি বললাম? একটি পণ্যের, একটি সমজাতীয় পণ্যের কি হতে হবে? যেমন কলম হইলে কলম, পেন্সিল হইলে পেন্সিল, শার্ট হইলে শার্ট, গাড়ি হইলে গাড়ি। এই সমজাতীয় পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রেতাদের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন হচ্ছে বড়, বয়স থাকতে পারে, লিঙ্গ, তারপর হচ্ছে জীবন ধারণ, তারপর উপলক্ষ ইত্যাদির উপর ভিত্তি করে যখন একটি বাজারকে ছোট ছোট অংশে ভাগ করবে তখন তাকে বলা হবে যে বাজার বিভক্তিকরণ। তারপরে আসি বিপণন মিশ্রণ। বিপণন মিশ্রণ কি? বিপণন মিশ্রণ হচ্ছে কিছু নিয়ন্ত্রণকারী উপাদান, বিপণনের কিছু নিয়ন্ত্রণযোগ্য উপাদানকে বিপণন মিশ্রণ বলা হয়। যেমন হচ্ছে পণ্য মূল্য, পণ্য মূল্য, স্থান, প্রসার। এগুলো হচ্ছে বিপণনের নিয়ন্ত্রণযোগ্য উপাদান। এই যে বিপণনের নিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলোর মিশ্রণকে বিপণন মিশ্রণ বলা হয়। বিপণন মিশ্রণ বলা হয়। আচ্ছা, তো আমরা এখানে বুঝতে পারলাম বাজারের ধারণা। বাজার আমরা অলরেডি পড়ছি যে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলা হয়। তারপর আসি বাজারের শ্রেণী বিভাগ। বাজার মূলত কত প্রকার? বাজার মূলত দুই প্রকার। একটা হচ্ছে ভোক্তা বাজার, আর একটা হলো ব্যবসায় বাজার বা শিল্প বাজার।
ভোক্তা বাজার, ব্যবসায় বাজার বা শিল্প বাজার। তো ভোক্তা বাজার কি? চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্যে বা চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজারটা গঠিত হয় সেটাকে বলা হয় ভোক্তা বাজার। চূড়ান্ত ব্যবহারকারী বা ভোগকারীদেরকে নিয়ে যে বাজারটা গঠিত হয় সেটাকে বলা হয় ভোক্তা বাজার। তারপর যে শিল্প বাজার, শিল্প বাজার কি? পুনরায় উৎপাদনকারী, পুনরায় বিক্রয়, পুনরায় ক্রয় অথবা কি পুনরায় ব্যবহারকারীদের নিয়ে যে বাজারটা গঠিত হয় সেটাকে বলা হয় ব্যবসায় বাজার বা শিল্প বাজার। তো ভোক্তা বাজারে একটাই শ্রেণী বিভাগ, যেহেতু ভোক্তা চূড়ান্ত ভোগ করে তো তাকে আর ক্লাসিফিকেশন করা যাবে না, তিনি একজনই ভোক্তা বাজার। তো শিল্প বাজারে অনেক ধরনের মানুষ আছে, যেমন হচ্ছে কেউ উৎপাদনের জন্য কিনে, মনে করেন যে আটা নিয়ে আসলো বাজার থেকে, মনে করেন আমি ভোগ করবো, আমি আটা দিয়ে রুটি বানাইয়া খেয়ে ফেলবো, তো এটা আমার নিজের জন্য নিয়ে আসছি, আমি ভোগ করার জন্য, তাহলে আমি ভোক্তা। আরেকজন আছে হচ্ছে হোটেলে বা রেস্টুরেন্টে নিয়ে গেল, সে এটা দিয়ে হচ্ছে পিৎজা বানাবে অথবা হচ্ছে কি পাউরুটি অথবা কিছু বানাবে, তো বানাবে কেন? সে হচ্ছে বিক্রয় করার জন্য, তো সে তো কিছু উৎপাদন করবে, তো এটাকে বলা হয় উৎপাদনকারী কর্তৃক ক্রয় বা উৎপাদকের বাজার। উৎপাদকদের নিয়ে যে বাজারটা গঠিত হয় সেটাকে বলা হয় উৎপাদকদের বাজার। আরেকজন আছে পুনঃ বিক্রেতা, যারা হচ্ছে কোনো কিছু বানায় না, কিনে নিয়ে আসে আবার বিক্রি করে, কিনে এনে আবার বিক্রি করে, যেমন হচ্ছে পাইকারি খুচরা বিক্রেতা, ডিলাররা, তারা হচ্ছে পুনঃ বিক্রেতা। তো এই পুনঃ বিক্রেতাদেরকে নিয়ে যে বাজারটা গঠিত হয় তাদেরকে বলা হয় পুনঃ বিক্রেতার বাজার। আর কাছে সরকারি বাজার, সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য যে বাজারটা গঠিত হয় তাকে হচ্ছে সরকারি বাজার বলা হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল, তারপরে অন্যান্য যে ইয়াগুলো, এটাকে হচ্ছে সরকারি বাজার বলা হয়। সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি বাজার অন্তর্গত। আর হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার, প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে সামাজিক যে সংগঠনগুলো আছে, যেমন হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, এগুলাকে নিয়ে যে বাজারগুলো গঠিত হয় সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক বাজার, সেগুলোকে বলা হয় প্রাতিষ্ঠানিক বাজার। আচ্ছা, তাহলে এই শ্রেণী বিভাগগুলো আপনারা মাথায় রাখবেন, এটা থেকে এমসিকিউ আসবে। এখান থেকে এমসিকিউ আসবে, বলবে যে শিক্ষা প্রতিষ্ঠান কোন বাজারের অন্তর্গত? সরকারি। যদি বলবে যে পাইকারি ব্যবসায়ী কোন বাজারের অন্তর্গত, বলবেন যে খুচরা পুনঃ বিক্রেতার বাজারের অন্তর্গত। তো এগুলো আপনারা বলবেন। এখন আসি ভোক্তা বাজার। ভোক্তা বাজার, বাজারের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো একটু গুরুত্বপূর্ণ। তাহলে ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় করে এমন ব্যক্তি এবং পরিবার নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলা হয়। ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি? ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকে, ভোক্তারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, ব্যবহারের উদ্দেশ্যে বা ভোগের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে না, ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, অল্প পরিমাণে ঘন ঘন ক্রয় করে, অল্প পরিমাণে কিনে তবে নিয়মিত ক্রয় করে, লেনদেনের টাকার পরিমাণ কম থাকে, পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে না, বন্টন প্রণালী দীর্ঘ হয়। বন্টন প্রণালী দীর্ঘ হয়, এই বাজারে তীব্র প্রতিযোগিতা থাকে, তীব্র প্রতিযোগিতা থাকে। তো এখান থেকে এমসিকিউ আসবে, এই বৈশিষ্ট্য থেকে বলবে যে এটা কোন বাজারের বৈশিষ্ট্য, এমসিকিউ আসবে। এখানে যে এমসিকিউ বৈশিষ্ট্যগুলো আছে সবগুলা গুরুত্বপূর্ণ, এখান থেকে আসবে। বন্টন প্রণালী দীর্ঘ হয়, এটা বেশিরভাগ সময় আসে, দীর্ঘ বন্টন প্রণালী। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি শিল্প বাজারের বৈশিষ্ট্যগুলো। শিল্প বাজার, তো শিল্প বাজার কি? উৎপাদন কাজে ব্যবহারের জন্য বা চূড়ান্ত ভোক্তাদের নিকট পুনঃবিক্রয়ের জন্য শিল্পপণ্য ভোগ বা ভোগ্য পণ্যের যে সকল ক্রেতারা রয়েছে তাদের নিয়ে যে বাজারটা গঠিত হয় তাকে হচ্ছে শিল্প বাজার বলা হয়। তাহলে উৎপাদক, পুনঃবিক্রেতা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে যে বাজারটা গঠিত হয় তাকে বলা হয় শিল্প বাজার বা ব্যবসায় বাজার। তো শিল্প বাজারের বৈশিষ্ট্য কি? শিল্প বাজারে হচ্ছে ক্রেতার সংখ্যা কম থাকে, ক্রেতার সংখ্যা কম থাকে, চাহিদা অনমনীয়, এটা কিন্তু তোমাদের খতে প্রশ্ন আসে। তারপর হচ্ছে নির্ভরশীল চাহিদা, লেনদেনের পরিমাণ অনেক বেশি হয়। তারপরে আরো আছে যে এটা হচ্ছে স্বল্প ক্ষুদ্র বন্টন প্রণালী, বন্টন প্রণালীটা কম হয়, প্রতিযোগিতা কম থাকে। দেখো অনমনীয় চাহিদা কি? নমনীয় মানে কি? নমনীয় মানে হচ্ছে যেটা হচ্ছে পরিবর্তনশীল হয়, যেটা হচ্ছে কি পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীলের সাথে খাপ খাইয়ে নেয়। যেমন ভোগ্য পণ্যের ক্রেতারা অল্প পরিমাণে কিনে কিন্তু প্রতিদিন কিনে, নিয়মিত ক্রয় করে।
কিন্তু শিল্প পণ্যের ক্রেতারা একবারে কিনে বেশি পরিমাণে ক্রয় করে, একবারে কিনে বেশি পরিমাণে বেশি টাকা খরচ করে ক্রয় করে। তো এর একবার কিনলে আরেকবার কিন্তু অনেক মাস চলে যায়, অনেক বছর চলে যায়। তো এই যে চাহিদাটা, এটা হচ্ছে অনমনীয়, মানে তারা প্রতিদিন কিনে না, এটাকে বলা অনমনীয় চাহিদা। চাহিদাটা অনমনীয় থাকে। তাহলে প্রথমে শিল্প বাজারের সংজ্ঞা দেবা, তারপর হচ্ছে বলবা যে এটা কেন অনমনীয়। প্রথম হচ্ছে নমনীয় কি? নমনীয় হচ্ছে যেটা প্রতিদিন বা নিয়মিত ক্রয় করা হয়। আর চাহিদাটা অনমনীয় মানে কি? একবার চাহিদা থাকলে এটা ক্রয় করতে আবার অনেকদিন চলে যায়, অনেকদিন পর চাহিদা আসে, এটা বলে অনমনীয় চাহিদা। তাহলে বুঝতে পারছো কিনা একটু জানাও, বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ, আজকে এই অধ্যায় শেষ হবে, আজকে এই অধ্যায় শেষ হবে ইনশাল্লাহ। পিডিএফও দিয়ে দেওয়া হবে। এমসিকিউ শুধু ভালো লাগে? এমসিকিউ পড়ানো হবে, এমসিকিউ পড়ানো হয়। আগে হচ্ছে তোমরা বেসিকটা বোঝো, তারপর হচ্ছে এমসিকিউ তে যাবো, সিকিউ তে যাবো। এগুলো যদি বেসিকটাই না বোঝো তাহলে তো আলটিমেটলি অ্যান্সার করতে পারবা না। আগে হচ্ছে বেসিকটা বুঝতে হবে ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন বাজার বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণ, তো বাজার বিভক্তিকরণের সঙ্গে আমরা কি বলছিলাম? বাজার বিভক্তিকরণের মাধ্যমে সমজাতীয় ক্রেতাদের এক শ্রেণীতে আবদ্ধ করা হয়, মানে সমশ্রেণী একটি পণ্যের, সমজাতীয় পণ্যের যে ক্রেতাদেরকে যখন বিভিন্ন ভাগে ভাগ করবে সেটাকে বলা হয় কি? বাজার বিভক্তিকরণ। এই বাজার বিভক্তিকরণটা যে ভিত্তিগুলো, ভিত্তিগুলো মাথায় রাখবেন। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে চারটি। কয়টি? চারটি ভিত্তি। একটা হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ, আচরণিক বিভক্তিকরণ, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এই চারটা। একটা হচ্ছে নিচে নিয়ে আসতেছে আসতেছে একটা একটা জানি। ভৌগোলিক, জনসংখ্যা ভিত্তিক, আচরণিক, একটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। প্রথমে আসি ভৌগোলিক বিভক্তিকরণ। ভৌগোলিক বলতে হচ্ছে দেশের অবস্থা বা দেশের বা পৃথিবীর অবস্থাকে বোঝায় আর কি। তো বিশ্ব অঞ্চল বা দেশ, দেশীয় অঞ্চল, শহর নগরের আয়তন, ঘনত্ব, জলবায়ু ইত্যাদি নিয়ে যে বিভক্তিকরণ করা হয় সেটাকে বলা হয় ভৌগোলিক বাজার বিভক্তিকরণ। ভৌগোলিক বিভক্তিকরণ এগুলা সব হচ্ছে চলক। এগুলা কি? এগুলাকে বলা হয় চলক। প্রশ্নে আসবে নিচের কোনটি ভৌগোলিক বাজার বিভক্তিকরণের চলক নয়? তাহলে দেখবেন তিনটা আছে, অন্য একটা বাইরে থেকে আসবে, তখন ওইটা হচ্ছে চলক নয়। তো এই চলকগুলো মাথায় রাখবেন যে এগুলা এত কঠিন কিছুও না। এগুলো হচ্ছে ভৌগোলিক, মানে পৃথিবী রিলেটেড, সমাজ রিলেটেড, তারপর হচ্ছে দেশের রিলেটেড, যেমন হচ্ছে দেশীয় অঞ্চল বা দেশ, তারপরে এখানে কি বলছে শহর নগর, ঘনত্ব, জলবায়ু, আবহাওয়া, পরিবেশ, আকাশ পাতাল, এগুলো সব হচ্ছে ভৌগোলিক বিভক্তিকরণ। তারপরে আসি জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ এখন আসে জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটা বাজারকে ভাগ করা হয় তখন তাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটি বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এখন জনসংখ্যার যে বৈশিষ্ট্যগুলো, এগুলা কি কি? এগুলো হচ্ছে বয়স, লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, তার ব্যক্তিগত আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, প্রজন্ম, জাতীয়তা, এগুলো সব হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের বৈশিষ্ট্য। একটা মানুষের যে বৈশিষ্ট্যগুলো আর কি সেগুলো। তো এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবেন। উদ্দীপকে কিন্তু বলে দিবে যে কার জন্য করতেছে, এটা কি বৃদ্ধদের জন্য, বয়স্কদের জন্য, নাকি কোন একজন বড় লোকদের জন্য, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখেন মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ, ব্যক্তিত্বের উপর ভিত্তি করে যখন একটি একটি বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হয় তখন তাকে বলা হয় মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। তো মনস্তাত্ত্বিকের মধ্যে দুইটা স্টেপ আছে, তিনটা আছে। সামাজিক শ্রেণী মানে হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এগুলো হচ্ছে সামাজিক শ্রেণী। তারপর হচ্ছে জীবনযাপন ধাঁচ, তার হচ্ছে লাইফস্টাইলটা কেমন, তিনি কি হচ্ছে বেশি খরচ করেন নাকি কম খরচ করেন, এগুলা। তারপর হচ্ছে ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তারপরে আসে এই চলকগুলো অবশ্যই মাথায় রাখবেন। আচরণিক বাজার বিভক্তিকরণ। আচরণিক হচ্ছে
বিভিন্ন উৎসবকে, বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে যখন বাজারকে ভাগ করা হয় তখন তাকে আচরণিক বিভক্তিকরণ বলা হয়। এটা সহজে বুঝবেন, বিভিন্ন রাষ্ট্রীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, ধর্মীয় উৎসব, এগুলো সব হচ্ছে আচরণিক বিভক্তিকরণ। যেমন ঈদ, পূজা, পহেলা বৈশাখ, নববর্ষ বলেন, তারপর হচ্ছে জাতীয় যে উৎসবগুলো 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বিজয় দিবস, তো এই যে স্বাধীনতা দিবস, এগুলো সব হচ্ছে আমাদের বিজয় জাতীয় উৎসব। তো এই উৎসবগুলোকে কেন্দ্র করে যখন বাজারকে ভাগ করা হয় তখন তাকে বলা হয় আচরণিক বিভক্তিকরণ। এটার চলকগুলো কি? এগুলো হচ্ছে উপলক্ষ, ব্যবহারকারীর মর্যাদা, সুবিধা, ব্যবহারের হার, পণ্যের প্রতি মনোভাব, প্রস্তুতির শুরু, পণ্যের প্রতি মনোভাব। এগুলো হচ্ছে আচরণিক বাজার বিভক্তিকরণের চলক। আচরণিক বাজার বিভক্তিকরণের চলক। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কিনা এই চলকগুলো থেকে প্রশ্ন আসবে, এতটুকু পড়লে হবে, ইনশাল্লাহ কমন আসবে। তারপরে আসি বাজারজাতকরণ মিশ্রণ। বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। ওকে, বুঝতে পারছেন? তাহলে দেখেন, বাজারজাতকরণ মিশ্রণ বা বিপণন মিশ্রণ, এটাকে বলা হয় বিপণন মিশ্রণ, মার্কেটিং মিক্স। তো বিপণন মিশ্রণ কি? ভোক্তা বা ক্রেতাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এক সেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সমন্বয়কে বাজারজাতকরণ মিশ্রণ বলা হয়। এগুলা কি কি? পণ্য, মূল্য, স্থান, প্রসার। ভোক্তাকে কেন্দ্র করে ভোক্তাকে কেন্দ্র করে এই বিপণন মিশ্রণের যে 4টি স্টেপ আছে, যেমন পণ্য, মূল্য, স্থান, প্রসার, এই কার্যক্রমগুলো সম্পাদন করা হয়ে থাকে। এই কারণে ভোক্তাকে রাজা বলা হয়। কি বলা হয়? ভোক্তাকে রাজা বলা হয়। তাহলে পণ্যের মধ্যে কি থাকে? পণ্য রিলেটেড যা কিছু আছে সবকিছু হচ্ছে পণ্যের অন্তর্গত। যেমন হচ্ছে পণ্যের বৈচিত্র্য, তারপর হচ্ছে পণ্যের মান, নকশা, বৈশিষ্ট্য, পণ্যের ব্র্যান্ড নেম, প্যাকেজিং, আকৃতি, ওয়ারেন্টি, ফেরত, এগুলো সব হচ্ছে পণ্যের অন্তর্গত। এবার আসি মূল্যটা কি? মূল্য রিলেটেড যা কিছু আছে, যেমন হচ্ছে পণ্যের লিখিত মূল্য বা তালিকা মূল্য, ছাড়, বার্তা, পরিশোধের সময়, ঋণের শর্ত, এগুলো হচ্ছে মূল্যের অন্তর্গত। এটা আসবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোনটি মূল্যের অন্তর্গত। স্থান আর অপর নাম হচ্ছে বন্টন, পণ্য, মূল্য, স্থান, প্রসার বা বন্টন, প্রসার। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে প্রণালী, বিস্তৃতি, সমাবেশ, অবস্থান, তারপর হচ্ছে লজিস্টিক, পরিবহন, মজুদ, এগুলো হচ্ছে আমাদের স্থানের অন্তর্গত বা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে প্রমোশন মানে হচ্ছে প্রসার বলতে কি বুঝি? বিক্রয় বৃদ্ধির কার্যক্রম। যেমন হচ্ছে সমন্বিত অবস্থান, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় প্রচার, অভিষ্ট ক্রেতা, জনসংযোগ, এগুলো সব হচ্ছে প্রসারের অন্তর্গত। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কিনা এসব নিয়ে আমরা বাজার জানলাম, ভোক্তা বাজার, শিল্প বাজার জানলাম, বাজার বিভক্তিকরণ জানলাম। এখন হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণ নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলো বুঝতে পারছো কিনা একটু জানাও তো। তারপর এই স্টেপটা একটু মাথায় রাখবেন যে 4P 4C 4A এর সম্পর্ক। 4P এর পূর্ণরূপ কি? যেমন 4P এর মধ্যে কি কি রয়েছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তারপর হচ্ছে 4C। 4C কি? কাস্টমার সলিউশন, কাস্টমার কস্ট, কনভেনিয়েন্স, তারপর হচ্ছে কমিউনিকেশন। 4C। তারপর হচ্ছে 4A ও আছে, অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাওয়ারনেস, এগুলো হচ্ছে 4A। তাহলে 4P 4C 4A এগুলো একটু পূর্ণরূপগুলো একটু দেখবেন। হ্যাঁ, এমসিকিউ করাবো। ফুয়াদ আহমেদ, এমসিকিউ আমাদের প্ল্যান আছে, আমাদের সবকিছু রেডি। আমরা হচ্ছে এক একদিন এক একটা বিষয় আলোচনা করতেছি, এমসিকিউ ক্লাস করাবো ইনশাআল্লাহ। এখন আসি একটা প্র্যাকটিস যদি আপনাদের করাই। দেখেন এখানে কি বলা হয়েছে, বলছে যে পণ্য একত্রিতকরণ কাকে বলে। আপনাদেরকে বলে দেই, আপনাদের যে বই আছে, যার কাছে যে বইয়ে আছে, এই বইয়ের পেছনে দেখবেন বিভিন্ন বোর্ডের জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো আছে। তো এই জ্ঞানমূলক অনুধাবন গুলো একেবারে পড়ে ফেলবেন, ভালো করে পড়বেন, বুঝে বুঝে 5-6 বার পড়লে দেখবেন এমনিতে মুখস্থ হয়ে যাবে। তো এগুলা পারলে আপনারা অনুধাবনমূলক প্রশ্ন ইজিলি পারবেন, এবং হচ্ছে যে
প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করতে পারবেন। সুতরাং আপনারা হচ্ছে ভালো করে জ্ঞানমূলক, অনুধাবনমূলক মানে ক খ প্রশ্নগুলো, ক খ, ক আর খ, এই প্রশ্নগুলো আপনারা ওই জায়গা থেকে শিখে নেবেন, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখানে বলছে পণ্য একত্রিতকরণ বলতে কি বুঝি? পণ্য একত্রিতকরণ মানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য যখন একসাথে একত্রিতকরণ করে বিক্রয় করা হয়, মানে সামঞ্জস্যপূর্ণ করা হয়, তখন তাকে কি বলা হয়? পণ্য একত্রিতকরণ বলা হয়। তারপর হচ্ছে শিল্প বাজারের চাহিদা অনমনীয় ব্যাখ্যা করো। ওই একটু আগে বলছিলাম যে শিল্প বাজারের চাহিদা অনমনীয়, এটা আসতে পারে। তো শিল্প বাজারের অনমনীয় চাহিদাটা ব্যাখ্যা করবেন। প্রথম হচ্ছে শিল্প বাজার কি সেটা লিখবেন, তারপর হচ্ছে এটাতে অনমনীয় চাহিদা সেটা ব্যাখ্যা করবেন। তারপরে গ নাম্বার প্রশ্নটা উত্তর করেন। বলছে যে উদ্দীপকের জনাব সেলিম সোনালী গুঁড়া দুধ তৈরিতে বাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করেন? কোন চলক ব্যবহার করেন? এখন প্রশ্ন আসবে দুইটা, একটা জানতে চাইবে ভিত্তি, এটা কোন ভিত্তি, আর একটা হইলো এটা কোন ভিত্তি, আর একটা হইলো চলক। চলক, চলক তো বুঝলাম, ভিত্তি কয়টি? ভিত্তি হচ্ছে 4টি, ভৌগোলিক, তারপর হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, তারপর হচ্ছে আচরণিক, মনস্তাত্ত্বিক। এটা হচ্ছে ভিত্তি, এই 4টা হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে 4টি। আর চলক হচ্ছে এই 4টা ভিত্তির আন্ডারে যে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে এক একটা চলক। বোঝাতে পারলাম? ভিত্তিটা মাথায় রাখবেন, আর চলক কি জানতে চাইছে সে জিনিস লাগবেন, উল্টা পাল্টা লিখলে কিন্তু নাম্বার পাবেন না। তো বলছে যে কোন চলক, তাহলে চলক জানতে চাইছে ভিত্তির আন্ডারে। তাহলে আমরা যদি পড়ি সোনালী গুঁড়া দুধ কি করছে, বলছে যে জনাব সেলিম তার ডেইরি ফার্মে 50টি গরু পালন করেন, গরুর দুধ দিয়ে তিনি গুঁড়া দুধ তৈরি করেন যার নাম দেন সোনালী। সোনালী গুঁড়া দুধ বাচ্চাদের এবং বয়স্কদের উপযোগী করে আলাদা আলাদা ভাবে তৈরি করেন। তাহলে কাদের জন্য তৈরি করছে? বাচ্চাদের এবং বয়স্কদের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করছে, তার মানে বাজারকে ভাগ করছে। এখানে বলছে এটা কোন চলক অনুযায়ী ভাগটা করছে, তাহলে বলেন এটা কোন চলক? বলেন এটা কোন চলক? ঘনত্ব, একজন লেখছেন ঘনত্ব, বাকিরা বলেন। আচরণিক নামে কোনো চলক নাই ভাইয়া। আচরণিক আমাদের হচ্ছে 4টা ভিত্তি, একটা হচ্ছে ভৌগোলিক বাজার বিভক্তিকরণের একটা ভিত্তি, একটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, আর একটা হচ্ছে আচরণিক, আর একটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক। এগুলো হচ্ছে ভিত্তি, এগুলো হচ্ছে ভিত্তি। আর চলক কি? আচ্ছা, কাকে ভিত্তি করছে? প্রথম হচ্ছে ভিত্তিটা কোনটা? ভিত্তিটা হচ্ছে এটা জনসংখ্যা ভিত্তিক, যেহেতু মানুষকে উপযোগ করছে, যে বয়স্ক মানুষ, শিশু, বাচ্চা। তো এটা আচরণিক হবে না। অনেকে কি দিচ্ছেন? আচ্ছা দেখেন, এখানে বাচ্চা আর বয়স্ক, এখানে বয়স্ক গুরুত্ব দিচ্ছে না। 5 বছরের নিচে হচ্ছে যে বাচ্চারা আছে তাদের জন্য একরকম, যারা হচ্ছে 60 বছরের বেশি যাদের তাদের জন্য একরকম, এখানে বয়সটাকে গুরুত্ব দিচ্ছে না। তাহলে হচ্ছে কোন চলক হবে? বয়স। তাহলে কি হবে এখানে? বয়স চলকটিকে ব্যবহার করেন, বয়স চলকটিকে ব্যবহার করেন। যারা যারা বয়স লেখছেন তারটা হচ্ছে যারা আচরণিক লেখছেন, আচরণিক কোনো চলক না, এটা হচ্ছে ভিত্তি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর বলছে তুমি কি মনে করো জনাব সেলিমের ব্যবহৃত বিপণন মিশ্রণের হাতিয়ারটি প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক? আচ্ছা, জনাব মিশ্রণ বিপণনের কোন হাতিয়ারটি ব্যবহার করছেন? বিপণন মিশ্রণের কোন হাতিয়ারটি ব্যবহার করছেন? তিনি বিভিন্ন উপায়ে সোনালী গুঁড়া দুধের পরিচিতিকরণের ব্যবস্থা করেন। সম্প্রতি তিনি বিনামূল্যে পণ্য প্রদান কর্মসূচিও গ্রহণ করেন। ফলে সোনালী গুঁড়া দুধ ভোক্তাদের নিকট বেশ জনপ্রিয়, গ্রহণযোগ্য হয়ে উঠছে। তাহলে বিপণনের কোন কাজটি করছেন তিনি? বিপণন মিশ্রণের কোন কাজ করছেন? বিপণন মিশ্রণের কাজ কয়টি? 4টি। পণ্য মূল্য স্থান প্রসার। এখন তিনি কোন কাজটি করেছেন? তিনি কোন কাজটি সম্পাদন করেছেন? আচ্ছা, তাহলে যারা যারা দিচ্ছেন তাহলে কি হবে? এটা হচ্ছে প্রসারমূলক কাজটি সম্পাদন করেছেন। প্রসার কি করছেন? প্রসার, বিক্রয় বৃদ্ধির কার্যক্রম, যেমন হচ্ছে বিনামূল্য বিতরণ করে কি করতেছেন? বিক্রয় বাড়ানোর চেষ্টা করতেছেন। তাহলে এটা কি হবে? প্রসারমূলক কার্যক্রম সম্পাদন করেছেন। তো আপনারা আশা করি ক্লাসটি, যারা যারা প্রসাদ দিয়েছেন তাদেরটা তো হয়েছেই, ধন্যবাদ। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আমি তো বলে দিলাম কোন কোন অংশ থেকে সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। তো যেই প্রশ্নগুলো অংশগুলো বললাম ওই অংশগুলো একটু ভালো করে পড়বেন। ভালো করলে পড়লে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট করবেন। আপনারা একটা ভালো রেজাল্ট করেন, এইগুলো একটু ভালোভাবে বুঝলে এগুলোই কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টে আসে। তো
আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। কালকের ক্লাসে আমরা বাকি যে দুইটা অধ্যায় আছে সেই দুইটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সাথে ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।